সরি মিসেস রায়, আপনার স্বামী অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে বিয়ের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও আপনার কোল আলো করে এখনও কোনো সন্তান আসেনি। সমস্যাটা আপনার নয়, সমস্যাটা হলো আপনার স্বামীর। কারণ উনি যৌবনকালে পা দেওয়ার পরে মিছে দুনিয়ার মিছে মায়ায় আসক্ত হয়ে পিতা হওয়ার স্বাদ চিরকালের জন্য হারিয়ে ফেলেছেন। কিছু করার নেই, অনেকটা দেরি হয়ে গেছে। ডাক্তার বলা কথাগুলো শুনে স্ত্রীর মুখটা নিমেষে কালো হয়ে যায়। পাশেই বসেছিলাম আমি। এই নিয়ে 7 থেকে 8 বার ডাক্তারের কাছে আসলেও সবার মুখে এই একটাই কথা। লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার উপক্রম। নিজেকে সামলে নিয়ে হাজারো দুঃখ বেদনা যন্ত্রণা নিজের ভিতরে ধাবিত করে কিছুটা আশ্বাস নিয়ে আমার স্ত্রী রায় ডাক্তারকে বলল, এখন কি কিছুই আর সম্ভব নাই? না মিসেস রায়, আর কিছুই সম্ভব নাই। আপনার স্বামীর একটা ভুল কারণে আজ আপনি সন্তানহীন। মা হওয়ার স্বাদটা ঠিক অনুভব করতে পারছে না। অতএব ডাক্তারের সাথে আর কোনো কথাই জড়ালো না রাই। নীরবে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল। রাইয়ের পিছু পিছু আমিও চলে এসেছিলাম। একটা রিকশার ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে দুজনে যাত্রা শুরু করলাম। রাই কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। নিজের থেকে কথা বলারও ইচ্ছে এই মুহূর্তে আমার নেই। কোন মুখে আমি রাইয়ের এখন কথা বলবো? দীর্ঘদিন রিলেশনের পর বিয়ে করেছি আমরা। জাতপাত বংশের নাম ডুবিয়ে ভালোবাসার টানে আমার কাছে ছুটে এসেছিল রাই। কিন্তু কি পেল? সন্তান না হওয়ার একটা মেয়ের কাছে কতটা বা কষ্টদায়ক ব্যাপার, সেটা আর যাই হোক সবাই উপলব্ধি করতে পারবে না। ভুলটা আমারই ছিল। কেনই বা খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলাম, নিজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিলাম। আজ ঠিক টের পাচ্ছি আমাদের ওই সব বন্ধুদের সাথে চলাফেরা করা উচিত নয়, যেসব বন্ধুদের কাছ থেকে অন্যায় বা পাপ কাজ ছাড়া আর কিছুই শেখা যায় না। যৌবনে পা দিতেই বিভিন্ন অপকর্মকাণ্ডে লিপ্ত হতে পেরেছিলাম আমি, কিন্তু পরবর্তী সময়ে রাইয়ের বিশুদ্ধ ভালোবাসা আমাকে সম্পূর্ণ বদলে দেয়। রিক্সা সেই কবেই বাসার সামনে এসে দাঁড়িয়েছে, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। রাইও পাশে নেই, হয়তো বাসার ভিতরে চলে গেছে। বেশ কিছুটা বিরক্তকর মুখ নিয়ে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। অতঃপর রিক্সাওয়ালা তার পারিশ্রমিকটা বুঝিয়ে দিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। স্পষ্টত শুনতে পাচ্ছিলাম রাইয়ের কান্নার স্বর। ওর চোখের অশ্রু কেন যেন আমাকে তীব্র কষ্টের অতল সাগরে ডুবিয়ে দিচ্ছে। সত্যি সব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। রুমে কিছুটা কাছে আসতে আবারও একজনের উপস্থিতি টের পেলাম। আর সে হলো রহিকা ভাবি। রহিকা ভাবি হলেন বাড়ির মালকিন, অর্থাৎ আমরা ভাড়াটিয়া। নিস্তব্ধ হয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছি। ভেতরে রহিকা ভাবি আমার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সহানুভূতি কণ্ঠস্বরে বলল, যা তোমার কপালে ছিল তাই হয়েছে গো। তুমি খুব বড় ভুল করেছিল। ওর মতো একটা থার্ড ক্লাস লোফার চরিত্রহীন ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। এখন তো দেখছো কতটা কষ্ট পেতে হচ্ছে তোমাকে। আহারে, কাঁদতে কাঁদতে নিজের কি অবস্থাটা নেয়া করে ফেলছো। এবার একটু কান্না থামিয়ে গুরুজনের কথা শোনো, ভালো হবে সেটা। তুমি যদি শাহরিয়াকে ডিভোর্স দিয়ে দাও, সে তোমাকে মাতৃত্বের সুখ দিতে পারে না। তার সাথে সারাটা জীবন থাকাটার কি মানে? ওর সাথে থেকে নিজের জীবনটাকে নষ্ট করার চেয়ে তোমার বাবা মার কাছে চলে যাওয়াটাই শ্রেয়। একটা গেলে আর একটা আসবে। মেয়েদের জীবনে ছেলেদের কোনো অভাব হয় না বা পড়ে না। বাবা ভালোই উস্কানি দিচ্ছেন আমার স্ত্রীকে। অন্তত রহিকা ভাবির থেকে এমনটা আশা করিনি। এতদিন ওনাকে গুরুজন ভেবে যথেষ্ট সম্মান দেওয়াটাই আমার ভুল ছিল, আর কিছুই ছিল না। তাছাড়া এমনিতে আমার আর আমার রাইয়ের সম্পর্ক টানা হেঁচড়ার মধ্যে পড়ে আছে। তার মধ্যে যদি কেউ এরকম উস্কানিমূলক কথাবার্তা শোনায়, তাহলে আমাদের সম্পর্কটা ভাঙতে আর কতক্ষণ। রাহিকা ভাবি তার হাজব্যান্ডকে ডিভোর্স নিয়ে ছেড়ে চলে গেছে। নিজের সংসার তো আগুনে পুড়ে সেই কবেই ছাই করেছে। এখন আমার যা মনে হচ্ছে উনি মূলত পরের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন। এতক্ষণ দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহিকা ভাবির কথোপকথনগুলো শুনছিলাম। আমি যে এখানে দাঁড়িয়ে আছি তা হয়তো কেউ এখনও টেরই পায়নি। পরিশেষে হালকা একটা শুকনো কাশি দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলাম। আমাকে দেখে রহিকা ভাবি রাইয়ের পাশ থেকে উঠে দ্রুত চলে যায়। অতঃপর আমি রাইয়ের কাছে যেতেই রাই আমার থেকে কিছুটা দূরে বজায় রেখে বলল, খবরদার, তুমি আমার কাছে আসার বৃথা চেষ্টা করবে না শাহরিয়া। তোমার ওই পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। রাই প্লিজ, আমার কথাটা একটু শোনো। না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আজ আমি বলবো, তুই শুধু কান দিয়ে শুনবি। সব কিছু ছেড়ে তোর মতো একটা 2 টাকার অনাথ ছেলের সাথে পালিয়ে এসেছিলাম আমি, কিন্তু সেটাই আমার জীবনে বড় ভুল ছিল।
ফরমালিনযুক্ত ফলমূল যেমন উপরে ভালো ভেতরে পচা, ঠিক তেমনই তুই উপর থেকে সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস, কিন্তু তোর ভেতরটা দুর্গন্ধময় পচা। প্রত্যেক ডাক্তার প্রত্যেকটা ডাক্তারের কথা আমার হৃদয়ে তিলে তিলে ভেঙে দিয়েছে শাহরিয়া। সন্তান না হওয়ার অন্য যে কোনো কারণ থাকলে আমি মুখ বুজে নিজের ভাগ্যকে সদরে গ্রহণ করে নিতাম, কিন্তু এমন সমস্যা আমি কি করেই বা মেনে নিব, যে সমস্যার জন্য আজ তুমি নিজেই সবচেয়ে বড় দায়ী। আজ খুব একটা ভালো করেই বুঝতে পারছি রিলেশন থাকাকালীন তুই কেন বারবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উতলা হয়ে পড়তি। তুই শুধু আমার দেহ চেয়েছিলি, আমাকে নয়। তখন যদি তুই আমার দেহটাকে পেতে সক্ষম হতি তাহলে হয়তো সেই কবেই আমায় ছেড়ে চলে যেতিস। তুই একটা চরিত্রহীন শাহরিয়া। তোর মতো মুখোশধারী মানুষকে ভালোবাসা আমার বৃথা ছিল। হ্যাঁ মানছি, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটু বিপথে চলে গিয়েছিলাম। এমনকি আমাকে অনেকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করার কথাও বলেছিলাম। কিন্তু বিশ্বাস করো রাই, তোমার নিখুঁত ভালোবাসা আমাকে সম্পূর্ণ বদলে দেয়। সব কিছু মিথ্যে হলেও তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যে নয়। আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি রাই। তুমি হিনা যে আমার জীবনটা একদম অচল। চুপ করো, দোহাই লাগে। কার মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুই রুম থেকে বের হয়ে যা এক্ষুনি, আমি একা থাকতে চাই রাই। অতএব রাই আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়ে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। দরজায় কান পাতলেই আমার বুকের ভেতরটা যেন ব্যথায় কুঁকড়ে ওঠে। রাইয়ের কান্নার কণ্ঠ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মেয়েটা হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। দরজার একটু দেওয়ালের পাশে নিজের পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। কান্নার চোখ ভিজিয়ে কখন যে নিদ্রার কূলে ঢলে পড়লাম জানি না সঠিক। তবে কারো কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। রাত ঠিক একটা, সামনে দেখি রাই। ওকে দেখে মাত্র আমি নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মিনতি সুরে বললাম, রায় প্লিজ রাই, আমায় ভুল বুঝো না, আমাকে ছেড়ে যেও না, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে মা হওয়ার সুখ না দিতে পারলেও বুক ভরা ভালোবাসা অন্তত তীব্র আকারেই দিতে পারবো। নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তোমাকে আমি সব সময় আগলে রাখবো। শাড়ির আঁচল দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে রাই প্রতিউত্তর বলল, ধুর বোকা, তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? ছেড়ে যদি যাওয়ার হতো তাহলে সেই কবেই চলে যেতাম। এত কিছুর পরে কি তোমার সাথে একই ছাদের তলায় থাকতাম? জানি না তোমাকে ছেড়ে যেতে মন চায় না আমার। তুমি এত ভুল করার পরেও আমি শেষমেশ সব কিছু মেনে নিই, কিন্তু আর ভুলেও কোনো করিও না ভুল। তাহলে আমাকে আর পেয়েও পাবে না, চিরদিনের মতো হারিয়ে ফেলবে। এখন চলো, খাবার খাবে। না, আমার এখন আর খিদে নেই। চুপ, চলো বলছি, আমিও খাইনি। তাহলে চলো। অতএব রাই আমাকে নিজের সাথে খাবার খাইয়ে দিল। পরের দিন সকালেও রাই আবার নিজে হাতে খাবার খাইয়ে দিয়েছিল। অফিসের জন্য বেরোয়ার আগে রাইয়ের কপালে ছোট্ট একটা চুমু খেয়েছিলাম। শুনেছিলাম বউয়ের কপালে চুমু দিলে নাকি দিনকাল বেশ ভালোই কাটে। যাই হোক, অফিসে পৌঁছে প্রচুর কাজের মোকাবিলা করতে ব্যস্ত হয়ে পড়ি। রাত 8:30 অফিসে ছুটির পর বাসায় এসে এদিক ওদিক সব জায়গায় রাইকে খুঁজে পেলাম না কোথাও। ফোন দিয়েও কোনো লাভ হয়নি, কারণ রাইয়ের ফোন সুইচ অফ বলেছিল। পরিশেষে হতাশ হয়ে সোফায় বসলাম আমি, কিন্তু আচমকা আমার চোখের নজর কেড়ে নেয় সামনে টেবিলে পড়ে থাকা নীল রঙের একটা কাগজ দেখে। গভীর আগ্রহে কাগজটা হাতে তুলে নিয়েছিলাম এবং কাগজটার প্রতি ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। প্রিয় শাহরিয়া, জানি না কিভাবে বলবো বা বলা উচিত, তাই চিঠিতে লিখে গেলাম। কথা কিন্তু একটাই, আমি তোমার সাথে দিনের পর দিন সন্তানহীনভাবে প্রতিনিয়ত কষ্টগুলি নিজের বুকে ধাপিত করে ধুকধুক করে মরতে পারবো না। তাই না বলে নীরবে তোমায় ছেড়ে চলে গেলাম নিজের আপন ঠিকানায়। যদি আমার প্রতি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে সেই ভালোবাসার কসম করে বলছি, দয়া করে আমায় আর খোঁজো না তুমি। ভুলে যাও আমাকে। মনে মনে ভেবে নাও আমি বলে কেউ তোমার জীবনে কখনো ছিলাম না। ভালো থেকো। চিঠিটা পড়ে কান্নায় জর্জরিত হয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়লাম। কালকেও রাতে তো আবার সব ঠিক হয়ে গেছিল, কিন্তু আজকে কি হলো? কেন কষ্ট, কেন বুক ফেটে যাচ্ছে আমার? নয়নের জলগুলো তীব্র বেগে গড়াতে গড়াতে আজ জলশূন্য হওয়ার উপক্রম। অতঃপর আজ 4 দিন ধরে রুমের এক কোণে বসে আছি। বেঁচে থাকার ইচ্ছেটাই আমি হারিয়ে ফেলেছি। এই 4 দিনে রহিকা ভাবি অনেকবার দরজা নক করেছিল, কিন্তু ওনাকে প্রতিবারে ব্যর্থ হয়ে আমার ফ্ল্যাটের সামনে থেকে ফিরে যেতে হয়েছে। রাত এখন বেশ গভীর। চুপি চুপি ফ্ল্যাট থেকে বের হয়ে ছাদে শেষ সীমানায় প্রায় ধার প্রান্তে চলে আসলাম। আর এক পায়ে গেলে নিঘাত মৃত্যু আমাকে চিরদিনের জন্য সঙ্গ করে নিয়ে যাবে। তাছাড়া বাঁচার তেমন কোনো ইচ্ছে নেই আমার। রাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লে কষ্টে আমার চিরচির করে খায়।
আজ আমার ভুলের জন্য রাই মা হতে পারেনি, তাই বোধহয় চলে গেছে আমায় ছেড়ে আজীবনের জন্য। আমি পাপী, আমার জন্য রাইয়ের জীবনটা নষ্ট হয়েছে, তাই আমি চলে যাচ্ছি এ মায়ার বাঁধন ছিঁড়ে। আমি চাই না আমার জন্য পরবর্তীতে রাইয়ের কোনো প্রকার সমস্যার সূত্রপাত হোক। রায় খুশি থাকুক নতুন মায়ার, নতুন মানুষের নতুন খাঁচার বন্দি হয়ে। আমি হেরে গেছি, ভেঙে চুরমার হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে আর নেই। আমি বাঁচব না, বাঁচতে চাই না। আমি জাহান্নামে, চিরটা কাল জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে মরব। অতএব আর কিছু না ভেবে আমি ছাদ থেকে লাফ প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে কেউ একজন পিছন থেকে টেনে ছাদের মধ্যবর্তী স্থানে নিয়ে যায়। পিছনে তাকিয়ে দেখি রহিকা বেবি। চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। আগের থেকে যেটা পূর্বাভাস আমি পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। রহিকা বেবি ঠাসটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন আমার এই সাদা চামড়ার নরম দুটো গালে। স্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। তিনি আমার বড় গুরুজন, এ বাড়ির মালকিনও বটে, তাই চাইলেও আমি কিছু বলতে পারলাম না। অতঃপর রহিকা ভাবে আমাকে উদ্দেশ্য করে বললেন, 4টা দিন রুমের ভিতরে পড়েছিলে, হাজারবার দরজা নক করার পরেও কোনো রেসপন্স পাইনি, আর আজ গভীর রাতে তুমি ছাদে এসেছো শুধুমাত্র এই দুনিয়ার মায়া থেকে সর্বকালের মতো মুক্তি পাওয়ার জন্য। কিন্তু কেন শাহরিয়া, কি হয়েছে তোমার? রহিকা ভাবির কথাগুলো শুনে আমি না শোনার ভান করে আছি। এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর কোনো কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কথার উত্তর না পাওয়াতে রহিকা ভাবি এবার আগের চেয়ে আরও রেগে গিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? ও, এখন সব বুঝতে পেরেছি। কদিন আগে রায়কে স্মার্ট ফর্সা একটা ছেলে, যার সামনে সিনেমার নায়করাও যেন নস্যি, সেই ছেলেটির সাথে খুব ক্লোজ হয়ে বসে কোথায় যেন চলে যেতে দেখলাম, এবং তার মুখ দেখে একথা স্পষ্ট বলতে শুনেছি তারা নাকি খুব শিগগিরই বিয়ে করে দেশের বাইরে চলে যাবে। তাছাড়া এমনিতেও সেদিনকার পর থেকে রাই তো আর দেখিনি, তার মধ্যে আবার তোমার এই মর্মান্তিক কাণ্ড। আহ, কি সুন্দর তোমাদের সংসার শেষমেশ ভেঙে গেল। আমি তো উপলব্ধি করতে পারছি না কষ্ট স্বয়ং তুমিই পেয়েছো, কারণ তুমি রাইকে মন থেকে ভালোবাসতে। নিয়তি যা চেয়েছে তাই হয়েছে। এখন ওসব কথা ভেবে নিজেকে সার্বক্ষণিক কষ্ট যন্ত্রণার মধ্যে রাখাটা সবচেয়ে বড় বোকামি। যার চলে যাওয়ার কথা ছিল সে আজ অথবা কাল শেষমেশ উড়ে আল মেরে চলে যাবে। দুঃস্বপ্ন ভেবে সব কিছু ভুলে যাওয়াটাই এখন তোমার জন্য উত্তম। ইস, এই 4 দিনে শরীরের এরকম করুণ দশা না করেছো তুমি? তোমার দিকে ঠিক মতো তাকানোই যাচ্ছে না। আমার ফ্ল্যাটে চলো, পেট পুড়ে খাবে। না জানি কতদিন ধরে তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত, চলো আমার সঙ্গে। না, আমার খিদে নেই ভাবি, আমার খিদে নেই। আমি চলে যাচ্ছি নিজের ফ্ল্যাটে। আর এমনিতেও এত রাতে কেউ যদি আপনার সাথে ফ্ল্যাটে আমাকে দেখে ফেলে, তাহলে সবাই খারাপ কিছু ভেবে সমাজের সামনে বাজে মন্তব্য করে লঞ্চিত, অপমান, হেনস্থা করার চেষ্টা করবে। তাই এত রাতে আপনার ফ্ল্যাটে না যাওয়াটাই আমার জন্য উত্তম। অতঃপর আমি নিজেকে সামলে নিয়ে ফ্ল্যাটে চলে আসলাম। রাত পার হচ্ছে না, আমার কষ্টগুলো আমার ভেতরে ধীরে ধীরে ক্ষয় করে চলছে। বুকের ভেতরটা কষ্টে সম্পূর্ণ ভরে গেছে, রাখার কোনো জায়গা নেই। বিষাক্ত তীরের আঘাতে আমার অন্তরটা যেন নীলাশায় পরিণত হয়েছে। জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম, তবে কিছুক্ষণের নিদ্রা আমাকে সব কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দিয়েছিল। জানলা দিয়ে হালকা সূর্যের রশ্মি আমার ঘুম ভাঙার সূত্রপাত ঘটে। চোখের পাতা মেলে দিনের আলো দেখতে দুনিয়ার সব কষ্ট যেন আবার আমাকে চারিদিক থেকে ঘিরে বসে। অতএব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে না বসতে বাসার কলিং বেলটা বেজে উঠল। এই সময় কে আসতে পারে? হয়তোবা রহিকা ভাবি, আর নতুবা নিশ্চিত দুধওয়ালা দুধ দিতে এসেছেন, অথবা এটাও হতে পারে রাই এসেছে। আহ, কি বেহায়া মন, এখনও তার অপেক্ষার প্রহর গুনছে আমি। পরিশেষে দরজা খুলে দেখলাম দুধওয়ালা এসেছে। দুধওয়ালার কাছ থেকে দুধ নেওয়ার পর দরজা বন্ধ করে দিলাম। অফিস যাইনি অনেক দিন হবে, তবে অফিসের কাজগুলো বাসায় বসে ল্যাপটপের সহযোগিতায় করার বেশ সুব্যবস্থা রয়েছে। অফিসের কাজ ঘরে বসে ল্যাপটপে কমপ্লিট করে দুধটুকু গরম করে খেয়ে নিলাম। আর জানি না কেন দুধটা আগের থেকে অন্যরকম লাগছে। রাই থাকাকালীন যখন দুধওয়ালা দুধ দিয়ে যেত তখন কেন যেন আমার একটু তেতো তেতো লাগতো, তবে আজ লাগছে না। আশ্চর্য, কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে এখন। অবশ্য ঘুম তো পাওয়ারই কথা, কারণ দুধের সাথে যে আমি ঘুমের ওষুধ খেয়েছি। না জানি এই ঘুম আবার কখন ভাঙবে আমার। তবে ঘুমানোর আগে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া ছিল আমার, এই ঘুম যেন আর কখনো তিনি না ভাঙান। রাত 10টা 30 ঘটিকার সময় আমার নিদ্রা ভঙ্গ হয় মূলত কারো কোমল স্পর্শে। চোখ মেলে দেখলাম রহিকা ভাবে। কিন্তু আশ্চর্য, উনি কী করে আমার ফ্ল্যাটে আসতে পারেন, যেখানে দরজা তো আমি বন্ধ করেই ঘুমিয়েছি। বেশ খানিক আঁতকে উঠে বললাম, ভাবি আপনি এখানে এ সময়? কেন আসতে পারি না? তাই বলে না বলে
বিনা অনুমতিতে এভাবে কারো ফ্ল্যাটের ভেতরে চলে আসবেন? আর আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আপনি কি করে ভেতরে আসলেন? তোমার ফ্ল্যাটের দরজা খোলা দেখেই তো আমি ভেতরে আসলাম। তাছাড়া নিজের হাতে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, উঠে খেয়েও নিও। আপনি কেন অযথা আমার জন্য কষ্ট করে খাবার বানাতে গেলেন ভাবি? এসবের কি কোনো প্রয়োজন ছিল? অবশ্য ইচ্ছে করছে হয়েছিল, তাই করেছি। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও। জানি না হঠাৎ কেন রহিকা ভাবি ঠিক কী হয়ে গেল। আগে তো কখনো এভাবে খাবার বানিয়ে আনা বা তোর শত দূরে থাক, খেয়েছি পর্যন্ত জিজ্ঞাসা করতো না কিনা বেশ সন্দেহ। এমনিতে খিদে অনেক লেগেছে, তাই আর না সূচক উত্তর দিতে পারলাম না। দ্রুত ফ্রেশ হয়ে খাবারগুলো চেটে পটে শেষ করলাম। তেমন একটা মন্দ নয় খাবারগুলো। আর যাই হোক, রহিকা ভাবে কিছু পড়ুক বা না পড়ুক, রান্নাটা কিন্তু বেশ ভালো করতে পারে। অতএব আমার খাওয়া দাওয়া শেষ হলে রহিকা ভাবি খাবার প্লেটগুলো নিয়ে চলে যায়। জ্যোৎস্না রাত, উত্তর দিক থেকে মন মাতানো বাতাস, আকাশে ভরা তারাগুলো জ্বলজ্বল করছে, আর তাদের মাঝে চোখের সামনে ফুটফুট ছোট বাচ্চাদের চেহারার মতো উজ্জ্বল হয়ে ভেসে আসছে রাইয়ের মুখখানি। খুব করে মনে পড়ছে সেই দিনগুলোর প্রতি, যখন আমি আর রাই এমন রাতে পাশাপাশি হাত ধরে বসে থাকতাম, আকাশের তারাগুলো একসাথে গুনতাম। জানি না সে এখন কেমন আছে, কী অবস্থাতে আছে। প্রিয় ভালোবাসার মানুষটি, তবে সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, সে যেন সুখে থাকে। আমি না হয় দুঃখ পার করে দিলাম জীবনে, তবু প্রিয় মানুষটার সুখটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান এক রত্ন। এ রত্নের দাম আমার কাছে আমার জীবনের চেয়েও অধিক। ভাবতে ভাবতে কখন আমি একসময় বিভোর হয়ে পড়েছিলাম, তখন আমার ডান কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। পিছনে ফেরাতে দেখলাম রহিকা ভাবি। কী ব্যাপার শাহরিয়া, এত রাতে ছাদে কেন? আবার মরার ইচ্ছা মাথায় চাপলো নাকি? না, এমনিতে দাঁড়িয়ে জ্যোৎস্না রাতটা উপভোগ করছি। অতএব রহিকা ভাবি আর কিছু বলল না, আমার পাশে গা ঘেঁষে দাঁড়ালেন এবং আকাশের তারাগুলো দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে উঠলেন, জানো শাহরিয়া, একটা সময় আমি রাত জেগে এভাবে কারো পাশে দাঁড়িয়ে তারাগুলো গুনতাম, কিন্তু ভাগ্যের পরিহাস, এখন আর সেই মানুষটার ছায়া হয়ে আমার পাশে নেই। বড্ড একাকী অনুভব করি আমি। তার অভাবটা আজও আমাকে ভীষণ কষ্ট দেয়। জানি না রহিকা ভাবি এসব কথা আমাকে কেন বলছেন, তবে আমি রহিকা ভাবির থেকে নিজেকে দূরত্বটা বেশ খানিকটা বজায় রেখে বললাম, আজ আসি ভাবি, আমার ঘুম পাচ্ছে। কথা বলার পর মুহূর্তে দাঁড়ালাম না, সেখান থেকে সোজা নিজের ফ্ল্যাটে চলে আসলাম। রহিকা ভাবি আমার চলে আসার সময় কিছুটা বলতে গিয়েও কেন যেন থেমে যান। জানি না রহিকা ভাবি কী বলতে চেয়েছিল তখন। সে যাই হোক, আমার ভাবার এত সময় নেই। সোফায় গিয়ে ধপস করে বসে পড়লাম। অন্তত ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিছু অপূর্ণ থাকার বেদনা আমাকে প্রতিদিন গলা টিপে হত্যা করে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ছে। আজ আয়নাতে নিজের সামনে নিজে দাঁড়িয়ে ভয়ে গা ছমছম করে। চোখের নিচে কালো দাগ পড়ে গুলো আমাকে সত্যি শিহরিত করে তোলে। সোফা থেকে নেমে এবার ফ্লোরে হাঁটু ভেঙে বসে ধীরে ধীরে রাইয়ের জন্য কান্না ভেঙে পড়ছে। হয়তো বা ভাগ্য আমাকে কিছু সময়ের জন্য রাইকে উপহার স্বরূপ দিয়েছিল। সময় ফুরোনোর সাথে সাথে হয়তো রাইও সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে। আচমকা আমার চোখের দৃষ্টি পড়ল টেবিলের নিচে কোণে পড়ে থাকা একটা লাল রঙের কাগজের উপর। লাল রং রাইয়ের বেশ পছন্দ, কেন যেন ইচ্ছে না থাকলেও ছোট্ট কাগজটা সেখান থেকে উদ্ধার করলাম। তারপর কাগজটাতে কিসের তা জানার গভীর আগ্রহে প্রতিটা ভাঁজ খুলে লেখাগুলো পড়তেছিলাম। কাগজটায় লেখা ছিল, প্রিয় শাহরিয়া, অসীম ভালোবাসা তোমার। তুমি অফিসে যাওয়ার পরে মা বহুদিন পর ফোন দিয়ে বলল, বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। বাবা হাসপাতালে আছে, খুব অসুস্থ, আমাকে দেখতে চায়। খবরটা শুনে যতটা না খুশি হলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবা অসুস্থ কথাটা শুনে। এখন নিশ্চয় তুমি ভাবছো কথাগুলো ফোনে না বলে কাগজে লিখলাম কেন? আসলে আমি তাড়াহুড়োয় ছিলাম। বাবার কাছে গিয়ে তোমাকে সব কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো, যখন আমি ওয়াশরুমে ছিলাম তখন কে যেন আমার ফোনটা রুম থেকে চুরি করে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে কথাগুলো আমার কাগজে তুলে ধরলাম। আমি বাবার কাছে যাচ্ছি, তুমি খুব তাড়াতাড়ি চলে এসো। বাবা তোমাকে দেখতে চেয়েছে। ইতি, তোমার প্রিয়তমা রাই। লেখাগুলো আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। তাহলে ওই নীল কাগজে ওসব কে লিখেছে, যেটা আমি টেবিলের উপর পেয়েছিলাম? দ্রুত সেখানকার নীল রঙের কাগজটা খুলে বের করে লেখাগুলো চেক করে দেখি, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তবে নীল রঙের কাগজের লেখাগুলো কার সাথে যেন ঠিক মিলে যাচ্ছে, মনে পড়ছে না সঠিক। সে কে ছিল? হ্যাঁ, মনে পড়ছে, রহিকা ভাবি মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে বাজার করাতেন এবং বাজারের লিস্টগুলো তিনি নিজের হাতেই লিখে দিতেন। কেন যেন তার হ্যান্ডরাইটিংয়ের সাথে কথাগুলো মিল মিল লাগছে। অতঃপর পরের দিন সকালবেলা সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য রহিকা ভাবির বাজার দেওয়া বাহানা করে একটা লিস্ট তৈরি করে নিলাম।
রহিকা ভাবি আজ হয়তো খুব খুশি। বাজারে যাওয়ার নাম করে ঘুরে ফিরে আমার নিজের ফ্ল্যাটে ফিরে এসে লেখাগুলো মিলিয়ে দেখি, সত্যি নীল রঙের কাগজের লেখাগুলো রহিকা ভাবির হ্যান্ডরাইটিং সাথে হুবহু মিলে যাচ্ছে। তার মানে সব কিছুর পিছনে রহিকা ভাবি কেনই বা এমনটা করলো? কি তার উদ্দেশ্য? কি চাই সে? রহিকা ভাবির এরূপ কর্মকাণ্ডে আমি স্পষ্ট বুঝতে পারছি রহিকা ভাবি আমার আর রাইয়ের ভালোবাসার সংসার ভেঙে ফেলার অপচেষ্টা করছে। কিন্তু এসব করে রহিকা ভাবির ঠিক কী লাভ? জানি না রহিকা ভাবি কেন আমাদের সংসার ভাঙতে চান। তবে এর রহস্য যে করে হোক আমার চোখে ঝাপসা থেকে পরিষ্কার তো করতে হবে। সঠিক মনে পড়ছে না শেষ কবে নিজের ফোনটায় আমি ছুঁয়েছিলাম। ফ্ল্যাটের সব জায়গাগুলো ভালো করে খুঁজেও পেলাম না। কি আশ্চর্য, আমার ফোনটা ফ্ল্যাট থেকে কোথায় যাবে? নিশ্চয়ই কেউ আমার ফোনটা সরিয়ে ফেলছে। এটা রহিকা ভাবির কাজ নয় তো? রায়হীন এই কদিন আমার বুকখানা তীব্র কষ্টের নদীতে ভেসে যাচ্ছিল। রায় কি আমি হীনা এভাবেই কষ্ট পাচ্ছে? এখন যে করে হোক সর্বপ্রথম রাইয়ের সাথে যোগাযোগ করার কোনো না কোনো মাধ্যম খুঁজে বের করতে হবে। কি মুশকিল! রাইয়ের বাবা মা অথবা আত্মীয় স্বজন কারোর নাম্বারই তো আমার কাছে নেই। রায়ের জন্য আমার মনটা প্রতিনিয়ত উতলা হয়ে যাচ্ছে। রায়কে দুনয়ন জুড়ে দেখতে ইচ্ছা করছে, তাকে জড়িয়ে ধরে ইচ্ছে করছে, তার কপালে পবিত্র একটা চুমু এঁকে দিয়ে বলতে ইচ্ছে করছে, অসীম ভালোবাসি তোমায়। এখন যত সত্য সম্ভব আমাকে রাইয়ের কাছে অর্থাৎ রাইয়ের বাবার বাড়িতে যেতে হবে। পরবর্তীতে রহিকা ভাবি এসে একটা ব্যবস্থা করে বাসা ছেড়ে দিব। অতএব দ্রুত রেডি হয়ে ফ্ল্যাট থেকে বের হতে না হতে রহিকা ভাবির সামনে এসে হাজির। এসব কি? তোমার না আজকে বাজার করে দেওয়ার কথা ছিল? বাজার কোথায় আমার? লিস্টে যা যা লিখে দিয়েছিলাম সব কিছু ঠিকভাবে নিয়ে আসছো তো? বাজার কোথায়? তোমার হাতে বাজারের ব্যাগ বা থলে কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে তুমি এখনো বাজারে যাওনি? রহিকা ভাবির কোনো কথার আমি উত্তর দিলাম না। এক কথায় তাকে আমি পাত্তাই দিচ্ছি না। রহিকা ভাবির সাথে এই মুহূর্তে কথা বলার মতো কোনো মন মানসিকতার অন্তরে আমার নেই। রহিকা ভাবিকে এমন দেখলে কেমন জানি আমার ঘৃণা ঘৃণা লাগে। চুপচাপ নিস্তব্ধ হয়ে রহিকা ভাবির পাশ কাটিয়ে দ্রুত চলে গেলাম। রহিকা ভাবি হয়তো হঠাৎ আমার কাছ থেকে এমন আচরণ আশা করেনি। অনেকবার পেছন থেকে আমাকে ডেকেছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। রাস্তার এপাশে দাঁড়িয়ে আছি। রায়দের শহরে যাওয়ার জন্য বাস রাস্তার ওপাশ থেকে ওপাশে ছাড়ে। যত তাড়াতাড়ি সম্ভব পার করে ওপাশে যাওয়ার চেষ্টা করছি। তেমন একটা যানবাহনা চলাচল দেখতে পাচ্ছি না। বুক ভরা কষ্ট আর নানান ধরনের টেনশন যেন আমার মাথায় ঘূর্ণায় মান ঘূর্ণিঝড়ের মতো সূত্রপাত ঘটাচ্ছে। না জানি আমাকে না পেয়ে এখন কি করুণ দশাতে না রয়েছে রাই। হঠাৎ করে নীল রঙের একটা গাড়ি এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দিয়ে চলে যায়। মানুষ আজ কত নিষ্ঠুর! একবারও ঘুরে দেখলো না যে কার রক্তে জড়িয়ে এভাবে দেখার অভিনয় করে গাড়ি চালিয়ে চলে গেল। ভাগ্যিস তেমন একটা ক্ষতি হয়নি, শুধু মাথাটায় বেশ খানিকটা কেটে গিয়ে রক্তপাত হচ্ছে। এর জন্য দুদিন হাসপাতালে থাকতে হয় আমার। খবর পেয়ে রহিকা ভাবি একবার হাসপাতালে এসেছিল আমাকে দেখতে। অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ মুখ কালো করে ওনাকে তার বাড়িতে ফিরতে হয়েছে। আজ আবার রাইয়ের বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। এখন যখন রাইয়ের বাবা সব কিছু মেনে নিয়েছে, তাই শ্বশুরবাড়ি বলাটাই উত্তম। রাইদের বাড়িতে আসতে রাত হয়ে যায়। গেট সাজানো, বাড়ির আশপাশটা প্যান্ডেল দিয়ে সাজানো, সারা বাড়িতে লাল নীল নানা রঙের বাতি ঝিলমিল করছে। অনেক সুন্দর আনাগোনা, দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। আমি আবার ভুল ঠিকানায় চলে আসলাম না তো? না, ঠিকানা তো ঠিকই আছে, এটাই রাইদের বাড়ি। কিন্তু রাইদের বাড়িতে ঠিক কার বিয়ে, সেটাই আমাকে খুব করে ভাবাচ্ছে। আমার জানা মতে রাইয়ের কোনো ভাই অথবা বোন নেই। রাই একমাত্র সন্তান হচ্ছে রাই। তাহলে রাইদের বাড়িতে আবার কার বিয়ে হচ্ছে? না চাইতে মাথার ভিতরে নানান ধরনের দুশ্চিন্তা উদ্ভব হতে শুরু করলো। কেন জানি ভয়ে শরীরটা ছমছম করছে। বাড়ির গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে কিছু লোকের দৃষ্টি আমার উপর এসে পড়লো। কি অদ্ভুত চাহিনি তোদের! চোখ মুখ দেখে মনে হচ্ছে তারা বেশ রেগে আছে। বাড়ির ভিতরে যত এগোচ্ছি আমার উপর আশেপাশের অবস্থানরত মানুষের দৃষ্টি ততই বাড়ছে। বুঝে উঠতে পারছি না সবাই কেন তাদের অদ্ভুত এই চোখের চাহনি আমার উপর নিক্ষেপ করছে। আর একটু সামনে এগোতে আমার সম্পূর্ণ পৃথিবী যেন কালো আধারে আসতে আরম্ভ করলো। চোখের সামনে লাল শাড়ি পরে বধূ সেজে বসে আছে রাই, যা মূলত আমার কল্পনার শত শত বাইরে ছিল। তাহলে কি নীল রঙের লেখা যা যা লেখা ছিল তা সব সত্যি ছিল? কিন্তু তা কি করে হয়? নীল রঙের কাগজের লেখাগুলো তো রহিকা ভাবি ছিল। কি হচ্ছে এসব? মাথা কেন ঘোরাচ্ছে আমার? রায় আমাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নিল এবং তার বাবাকে আঙুল দিয়ে ইশারা আমাকে দেখিয়ে বলল, বাবা, ওই বেইমানটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি ওর পাপি মুখটা অবধি দেখতে চাই না। রায়ের কথাগুলো বলা যেন আমার বুকটা ভেদ করে অন্তরে গিয়ে তীব্র আঘাত করলো। কি বলছে এসব রাই? রাইয়ের কাছে গিয়ে তার
হাত শক্ত করে ধরে কান্না ভেজা কণ্ঠে আমি বললাম, এসব কি বলছো রাই? আর তুমি বধূ সাজছ কেন? কি হচ্ছে এসব? কথার উত্তরে রাই এই প্রথমবারের মতো আমার গালে দুটো কষে থাপ্পড় বসিয়ে দেয়। রাইয়ের থাপ্পড় যেন আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। অতঃপর রাই কিছুটা ভেজা কণ্ঠে আমাকে বলল, খুব অবাক হচ্ছিস আমাকে বধূরূপকে দেখে, তাই না? হ্যাঁ, আজ আমার বিয়ে। তোর জন্য কি করিনি আমি? নিজের পরিবার ছেড়ে তোর মতো দুপয়সাওয়ালা একটা অনাথ ছেলের হাত ধরেছিলাম। যখন শুনলাম তোর বাবা হওয়ার যোগ্যতা নেই, তারপরও তোকে আমি মেনে নিয়েছিলাম। আরে, তোকে এই হৃদয়ে গেঁথে রেখেছিলাম, যেখান থেকে দুনিয়ার কেউ বের করতে পারেনি। কিন্তু তুই নিজের ভুলেই কারণে আমার হৃদয় থেকে বেরিয়ে গেছিস। তুই আমার সাথে বেইমানি করেছিস শাহরিয়া, আমাকে ভালোবাসার নামে ধোঁকা দিয়েছিস। আমাকে ভাবতেই খুব অবাক লাগছে, এমন রুচি এতটাই নিচে নেমে গেছে যে তোর মতো একটা চরিত্রহীন ছেলেকে নিজের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। রাই, এসব কি বলছো? আমি কোন কেনই বা তোমাকে ধোঁকা দিব? তুমি তো ভালো করেই জানো তোমাকে না দেখা মাত্র আমি থাকতে পারি না। তুমি আমার পাশে না থাকলে আমি যে হাঁটতে পারি না। তুমি ছাড়া যে আমার জীবনটা অচল। তারপরে কেন এসব বলছো? আমাকে সবার সামনে অপমান করছো। কি আমার অপরাধ? কেন তুমি আজ এমন করছো আমার সাথে? জঘন্য পাপ করার পরও কেন নিজেকে বারবার সাধু হিসাবে প্রমাণ করতে চাইছিস? আর কত মিথ্যে বলবি তুই? তোর কি লজ্জা বলতে কিছু নেই? হুর, আমি কেন তোর সাথে অযথা কথা বলছি? তোর করা পাপগুলো দেখিয়ে দিলেই তো এমনিতে তুই নিজের থেকে চুপচাপ বাসায় চলে যাবি। রাইয়ের কথাগুলো বলার পরে একটা ফোন আমার কাছে এগিয়ে দিয়ে আবার বলল, নিজের চোখে দেখ তোর করা পাপগুলো। এখন তুই নিজ থেকে স্বীকার কর, তোর সাথে এর চেয়ে আর কোন জঘন্য ব্যবহার আমার ঠিক করা উচিত। ফোনটা হাতে নিয়ে কিছু ছবির দিকে তাকাতে আমার চোখগুলো যেন কথার গল্পে বিদ্যমান থাকা কোনো এক দানবের চোখের মতো বড় বড় হয়ে যায়। সত্যি অবাক না হয়ে আর পাচ্ছিলাম না। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রহিকা ভাবির সাথে আমি অন্তরঙ্গ অবস্থায় পড়ে আছি। নিজের চোখকে যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কিছুতেই। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো রহিকা ভাবির সাথে এমন কিছু করি না। তার মানে ওই দিন যখন আমি ঘুমের ওষুধ থেকে ঘুমে মগ্ন ছিলাম, তখন রহিকা ভাবি আমার ফ্ল্যাটে এসে নিজের সাথে আমার এসব আপত্তিকর ছবি তুলিয়ে রাইকে পাঠিয়েছে। রহিকা ভাবির উপর প্রচণ্ড রাগ হচ্ছে। তার নাম শুনলে ঘৃণায় শরীরটা নিমেষে শিরশির করে ওঠে। রহিকা ভাবির তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে কেন সে আমার সাথে এমনটা করলো? কি হলো এখন? চুপ করে হাওয়া বেরিয়ে গেছে? বিশ্বাস করো রাই, আমাদের ভালোবাসার কসম বলছি, এসব মিথ্যে। আমি বলছি আসলে সত্যিটা হচ্ছে রহিকা ভাবি। স্টপ শাহরিয়া, আমি আর কোনো কথা অন্ততপক্ষে না তোর মুখ নামক এই পাপি ডিভাইস দিয়ে শুনতে চাই না। আমি তোকে সেদিনও বলেছিলাম আর কোনো দিন ভুল করতে তাহলে আমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবি। এখন আর কিছু করার নেই। ভালো, সেটা হবে। তুই আর কোনো কথা না বাড়িয়ে চলে যা এখান থেকে। আর যাওয়ার আগে আমার সাইন করা ওই ডিভোর্স পেপারগুলো নিয়ে যা। এখন শুধু মাত্র তোর সাইন করা বাকি। দ্বিধাবোধ না করে সাইনটা করে দিস। রাই, বাবা, তুমি যদি তোমার মেয়ের মুখে এই বেলা শেষবেলায় একটু হাসি দেখতে চাও, তাহলে চোখের সামনে থেকে দাঁড়িয়ে থাকা বেঈমান ধোঁকাবাজ মানুষটিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। অতঃপর রাইয়ের কথা মতো তার বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। একটি বাড়ির মতো কেউ শুনতে চায় না আমার কথা। আমাকে যখন টেনে হিঁচড়ে বাড়ির গেটের সামনে এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখন বাড়ির গেটের ঠিক সামনে ফুল দিয়ে সাজানো একটা গাড়ি উপস্থিত, এবং সেই গাড়ির ভেতরে বরের সাজে নিজের সুখ দুঃখের ছোট্টবেলার সঙ্গী রাকিবকে দেখে সত্যি একের পর এক ঘটনা আমাকে অবাক না করে পারছে না। রাকিব তো খুব ভালো করেই জানতো আমি রায়কে ভীষণ ভালোবাসি, তাহলে ও কি করে পারলো আজ বরের রূপে এখানে হাজির হতে? হে প্রভু, কেন প্রতিবার আমার সাথে এমনটা হয়? কী দোষ ছিল আমার? নিয়তি আজ ঘুরে ফিরে বারবার অজস্র কষ্ট, যন্ত্রণা, বেদনাগুলি আমাকে ইঙ্গিত করে চিবিয়ে দেয়। সেই ছোটবেলা থেকে এই কষ্ট ছিল আমার জীবন সঙ্গে, আজ হয়তো ভবিষ্যৎ থাকবে। আনমনে কোথায় হেঁটে যাচ্ছি তা আমার খেয়ালও শত বাহিরে। তবে আজ আমার দুঃখ কেন যেন গোটা আকাশটা মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে। কখনো ভাবতে পারিনি যে রহিকা ভাবি এত নিম্ন ও নিচু মানসিকতার একজন জঘন্য নারী। কী এমন অপরাধ করেছিলাম যার কারণে রহিকা ভাবি আমার সাথে নিষ্ঠুর কাজটা করলো? আমাকে এভাবে ফাঁসিয়ে দিল, রাহিয়ের সামনে আমার মাথাটা নিচু করে দিল, আমাদের সংসারটা চূর্ণ বিচূর্ণ রূপান্তরিত করে দিল, শুধুমাত্র রহিকা ভাবির জন্য। ভালোবাসার মানুষটি আমাকে ভুল বুঝে নতুন ও ভিন্ন এক খাঁচায় বন্দি হওয়ার জন্য নতুন বধূর সাজে বিয়ের পিঁড়িতে বসেছে। জানি না এতে আমার
ঠিক কতখানিই বা কষ্ট হচ্ছে, কিন্তু আজ তার চেয়ে অধিক কষ্ট লাগছে এটা ভেবে মাত্রাতিরিক্ত খেটে যার অপারেশনের জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম, সেই আপন বন্ধু যে খুব ভালো করে জানতো আমি রাইকে নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তারপরেও সব কিছু জেনে শুনেও এটা আজ কি করে করতে পারলো জানি না। আর কতদিন আমি এই পৃথিবীর মানুষদের রং বেরঙের রূপগুলো দেখতে পাবো। রায়হীন বেঁচে থাকা আমার পক্ষে কষ্টকর সাধ্য ব্যাপার, কারণ রায় ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন। রায় ছাড়া যেমন অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি রাই ছাড়া বেশি দিন বাঁচতে পারবো না। তবে তার আগে আমাকে যে করে হোক রহিকা ভাবির মুখোমুখি হতে হবে, তার উপর আঙুল তুলে বলতে হবে কেন সে আমার সংসারটা ধ্বংসের শীর্ষে স্থানে তুলে দিল, কেন আমার সাথে তিনি এরূপ জঘন্য অন্যায় করলেন, কি এমন ক্ষতি করেছিলাম তার, যার জন্য আমাকে এরূপ কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে। অতঃপর ধীরে ধীরে পায়ে এগিয়ে নিজস্ব গন্তব্যস্থলে যাওয়ার একটা গাড়িতে উঠে বসলাম এবং পরের দিন সকাল সকাল নিজের শহরে পৌঁছে গেলাম। সারা রাত গাড়িতে শুধু নীরবে কান্না করে গেছি। এই ভেবে হয়তো রাই হয়তো নতুন অন্য কারো খাঁচায় বন্দি হয়ে গেছে। আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। মাথাটা হালকা ঝিমঝিম করছে, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা তো বটে। বাড়ির সামনে আসতে দেখতে পেলাম রহিকা ভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে খুব শান্ত মাথায় নিজের ভেজা চুলগুলো চিরুনি আশ্বাসে। অতএব দ্রুত রহিকা ভাবির ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজানোর সাথে দরজা খুলে দেন তিনি। হয়তো এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিলেন। আমি জানতাম তুমি ঘুরে ফিরে আমার দুয়ারেই আসবে। কী খাবে, চা না কফি? এমনিতে মাথা গরম আছে, তার মধ্যে আবার রহিকা ভাবির এমন কথাগুলো আমাকে রাগের শীর্ষে নিয়ে গেছে। ঠাস ঠাস করে কষে দুটো রহিকা ভাবিকে থাপ্পড় দিলাম। ধিক্কার দিতে এই বললাম, ছি, আপনার কি লজ্জা শরম আত্মসম্মান বলতে কিছুই নেই? আপনি কি ক্ষতি করেছি আমি? আপনি কেন আমার সংসারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ রূপান্তরিত করছেন? চুপ করে থাকবে না, উত্তর দিন রহিকা ভাবি। থাপ্পড় মারাটা কিন্তু তোমার একেবারে ঠিক হয়নি শাহরিয়া। উত্তর একটাই, আমার তোমাকে চাই। হ্যাঁ, আমার মনটাও না অনেকবার বলেছিল থাপ্পড়টা মারা উচিত নয়, তবে গলা টেপে মেরে ফেলাটা উচিত বলে মনে সম্বোধন করছিল। শাহরিয়া, চেঁচাবেন না, কথা আসতে বলুন। আর আমাকে চাই মানে? আমি কি কোনো প্লাস্টিক হাতের খেলনা যে চাইলে শুধু পেয়ে যাবেন? শুধুমাত্র আপনার এরূপ কুমন মানসিকতা আর নোংরা মানুষের জন্য আজ আমার প্রিয় মানুষটি আর আমার বুকে নেই। এখন আমার বুক শূন্য, আর শূন্য বুকে রয়েছে শুধুই যন্ত্রণা। আমার জবাব চাই, আপনি কেন আমার সাথে এমনটা করলেন? কতবার তোমাকে বলবো আমার তোমাকে চাই, শুধু তোমাকে, সঙ্গে তোমার বউকে নয়। তাই তো ওকে ক্ষুদ্র পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়েছি। আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, নতুন করে সংসার করতে চাই। একবার যদি তুমি শর্তে রাজি হও, তাহলে আমার এই বিশাল সম্পত্তি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি তোমার নামে করে দেবো। তোমাকে বিয়ে করলে তুমি কখনো কষ্টে থাকবে না, বরং রাজার মতো বিলাসিতার সাথে থাকতে পারবে, বাঁচতে পারবে। ভাবি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি ভুল মানুষকে কিন্তু ভুল ধরনের কথা শোনাচ্ছেন। আমি শাহরিয়া লোভের কাছে নিজের পরাজয় স্বীকার করি না, স্বরং লোভ আমার কাছে নিজের পরাজয় স্বীকার করে হার মানতে বাধ্য। যথাসম্ভব এখন রাইয়ের বিয়ে হয়ে গেছে, বাসরও হয়ে গেছে, এখনও রাইয়ের কথা ভাবছো? কোনো লাভ নেই। এখন ওর আর আমার দূরত্ব অনেক বেশি। তাই বলছি, তুমি আমার প্রস্তাবে সহমত প্রকাশ করো। কথা দিচ্ছি, রাই তোমাকে যতটা না সুখে রাখতে পেরেছে, তার চেয়ে দ্বিগুণ আকারে আমি তোমাকে খুবই সুখে রাখবো। রাই, আমার দূরত্বটার পিছনে তো স্বয়ং আপনি নিজেই দায়ী, আর আপনার কুপ্রস্তাবে সহমত করার চেয়ে নিজের প্রাণটা হারিয়ে দেওয়া শতগুণ ভালো। আপনি আমার সংসার ভেঙেছেন, রাইকে আমার বুক থেকে আলাদা করেছেন, রাইয়ের চোখে আমাকে এক অমানুষ হিসেবে আকাঙ্ক্ষিত করেছেন, রাইয়ের পরিবার আত্মীয় স্বজনের সামনে আমার মাথা ডাউন করে দিয়েছেন। কী ভাবছেন এসব করে আপনি আমাকে অতি সহজে পেয়ে যাবেন? ব্যাপারটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তবে একটা কথা শুনুন, আপনাকে আমি ছাড়ছি না। আমি নিশ্চিন্ত যে আমি রায়হীন বেশি দিন বাঁচতে পারবো না। তবে এটাও নিশ্চিন্ত, মরার আগে আপনি আমাকে যতটা কষ্টের মুখোমুখি করেছেন, তার চেয়ে বেশি কষ্টের যন্ত্রণার সাথে আমি আপনার সাক্ষাৎ করাবো। অতঃপর কথাগুলো বলে আমি রহিকা ভাবির ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। আসার সময় রহিকা ভাবি বলেছিল, এত কিছুর পরে এমনি করে আমার হাতের বাইরে চলে যাওয়া জন্য নাকি তুমি আমার হাতের মুঠিতে সীমাবদ্ধ, চাইলে বের হতে পারবে না। তখন তার ওরূপ হাস্যকর কথায় আমি কোনো পাত্তা দেইনি। সব কিছু গুছিয়ে নিচ্ছি, আজ এখান থেকে চলে যাব। পরিশেষে সব গুছিয়ে নিয়ে যখন ফ্ল্যাট থেকে বের হবো, তখন বাড়ির অন্য বেশ ভাড়াটিয়া আমাকে আটকে ফেলেন, কিছুতেই বাইরে যেতে দিচ্ছে না। তারা নিজেরাই নিজের একে অপরকে বলছেন, দেখো, কদিন আগে বাড়িওয়ালার সর্বনাশ করে এখন হুটহাট করে লুকিয়ে এসে সব কিছু গুছিয়ে নিয়ে পালিয়ে যাওয়া কি অপচেষ্টা করছো না? এই, ওকে কেউ যেতে দিবেন না, শক্ত করে ধরে রাখুন যাতে পালিয়ে যেতে না পারে। তারা কি বলছে এসব আমার মাথায় যেন কিছুই ধরছে না। আর আমি রহিকা ভাবির কী সর্বনাশ করলাম, যার সর্বনাশ তো রহিকা ভাবি আমার কাছে। ভাড়াটিগুলোকে
আমাকে কোনো রকম কথা বলার সুযোগ দিল না, জোর করে একটা রুমে আটকে দিলেন। যাওয়ার আগে তাদের মধ্যে কেউ একজন বলে যায়, রহিকা ভাবির সাথে আঁকা মুকাম করে ওনাকে প্রেগনেন্ট বানিয়ে এখন সাধু সাজাচ্ছে, সন্ধ্যার পরে তোমাদের বিয়ে হবে, তাই এখন চুপচাপ রুমের মধ্যে পড়ে থাকাটা তোমার জন্য মঙ্গল। লোকটার কথা কয়েক মুহূর্তে বাকরুদ্ধ করে তুলল। কি বলছে এসব? তার মানে এগুলো রহিকা ভাবির একটা চাল? সন্ধ্যার পরে আমাকে রুম থেকে বের করে জোর জবরদস্তির ভিত্তিতে রহিকা ভাবির রুমে নিয়ে যাওয়া হয়। রহিকা ভাবি হালকা সাজে আছে, তার একটু সামনেই কাজী সাহেব বসে আছে, অতএব আমাকে জোর করে রহিকা ভাবির পাশে বসিয়ে দেওয়া হলো। আমি হাজারবার চিৎকার করে বললেও আমি নির্দোষ, এই সব কিছু মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করলো না। সবাই যেন রহিকা ভাবির হাতের পুতুল। রহিকা ভাবি যা বলছে সবাই তা মানছে। পরিশেষে আমাকে যখন জোর করে কবুল বলা হয় তখন আমি নিশ্চুপ হয়ে গেলাম। কিছুতেই যে শব্দটা মুখ থেকে বের হচ্ছিল না। হঠাৎ পেছন থেকে একটা লোক আমাকে থাপ্পড় মেরে বলল, চুপচাপ কবুল বল, নইলে শেষ করে ফেলব। এই লোকটাকে আমি ভালো করে চিনি, এলাকার প্রভাবশালী ক্ষমতাবান মানুষ। সৌভাগ্যবশত উনি রহিকা ভাবির মামা। আচমকা কেউ এসে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলল, এই বিয়ে বন্ধ কর। কণ্ঠ আমার বুক ভেদ করে হৃদয়ে গিয়ে আঘাত করলো। আমার অশ্রু টলমল করে, দুই নয়ন যেন বিশ্বাস বলে কিছু করতে পারছে না যে এটা আর কেউ নয়, স্বয়ং রাই। রায়কে দেখে রহিকা ভাবি সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। বেশ খানিকটা অবাক হয়ে যান তিনি। সবার চোখের চাহিনি দেখে শুধু রাইয়ের দিকে। রায়কে দেখে কিছুটা আস্থা ফিরে পেলাম আমি। কিন্তু রাই এখানে কেন এসেছে? তার মানে রাইয়ের বিয়েটা হয়নি? রাই কি সত্যিটা জানতে পেরেছে? অসম্ভব, রাই কী করে এসব জানবে? মাথায় কিছুই ঢুকছে না আমার। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, জানি না এখন কি থেকে কী হতে চলছে। রাই এখন এখানে যাতে এসেছে, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো বড়সড় আকার রয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করা রায় কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, যে কোনোদিন সন্তানের পিতা হতে পারবে না, সে কি রহিকা ভাবিকে প্রেগনেন্ট করে? হাস্যকর। কথাটা বলার পরপর সবার মুখে রিপোর্টগুলি ছুঁড়ে মারে রাই। সবাই যেন অনেকটা থমকে যায়। রহিকা ভাবিও যেন কিছুটা ভয়ে রয়েছেন। অতঃপর রহিকা ভাবির মামা রিপোর্টগুলো ফ্লোর থেকে তুলে হাতে নিলে বেশ করে রিপোর্টগুলি দেখার পর তিনি অবাক শীর্ষের স্থানটা দ্রুত লাভ করেন এবং কিছুটা বিচলিত হয়ে তিনি রহিকা ভাবিকে জিজ্ঞাসা করলেন, সত্যি তো যে কোনো দিন সন্তানের মুখ অবধি দেখতে পারবে না, সে কিনে তোকে প্রেগনেন্ট করবে? মেডিকেল রিপোর্টগুলোতে স্পষ্ট লেখাই আছে যে কোনো দিন পিতা হওয়ার সুখটা অনুভব করতে পারবে না। তাহলে এটা কি করে সম্ভব? রহিকা ভাবির কপাল ঘামে একাকার। ভয়ে তার গলাটা যেন শুকিয়ে মরুভূমির মতো হতে যাচ্ছে। হাত দিয়ে অন্য হাতের আঙুলগুলো মুচড়া মুচড়ি করে আমতা আমতা ছাড়া আর কিছুই বলতে পারতেছে না। রহিকা ভাবির চুপ করে থাকাকে কেন্দ্র করে রাই আবার বলে উঠল, সে এখন আমতা আমতা করা ছাড়া আর কী বা বলবে? ওনার কাছে বলার মতো এখন কোনো কিছুই শব্দই নেই। হয়তো আর তার মুখে আর জন্ম নিতে যাচ্ছে না, কারণ শব্দগুলো হয়তো বুঝে পেরেছে ওনার মুখটা ঘৃণিত। উনি একজন মিথ্যেবাদী ও নিচু স্বভাবের নারী। তিনি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার বৃথাই অপচেষ্টা চালিয়েছেন। প্রথমে আমাকে ভুল বুঝিয়ে আমার থেকে আমার ভালোবাসার মানুষ শাহরিয়াকে আলাদা করার অপচেষ্টা করেছেন। তারপর এখন মিথ্যার আশ্রয় শাহরিয়াকে বিষাক্ত গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। ওনার না আছে চরিত্র আর না আছে আত্মসম্মানবোধ। আমি বলি কি, ওনার জন্মেরও ঠিক নেই। যদি জন্মে ঠিক থাকতো তাহলে হয়তো এমন জঘন্যতম একের পর এক কাজে নিজেকে জড়িয়ে ফেলতেন না, পরের স্বামীর দিকে নজর দিতেন না। রহিকা ভাবি, আপনি তো প্রেগনেন্ট, তাই না? তাহলে থাকা সবার সামনে এটা তো বেশ স্পষ্ট, শাহরিয়া কখনো সন্তানের পিতা হতে পারবে না, সে অক্ষম। তাতে বোঝা যাচ্ছে শাহরিয়া আপনার এরূপ পাপ কাজ কখনোই জড়ায়নি। তাহলে কে সে আপনাকে প্রেগনেন্ট করলো? উফ, একদম চুপ করে থাকবে না, বলুন সে কে, যার সাথে আপনি রাতের অন্ধকারে পাপে লিপ্ত হয়েছেন? সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা শব্দ নেই। সবাই যেন বোবা মানুষে পরিণত হচ্ছে। রাইয়ের প্রত্যেকটা কথাই যেন রহিকা ভাবির বিষের চেয়ে অধিক লাগছে, যা ওনার মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। রহিকা ভাবি এখনও চুপ করে রয়েছে। হয়তো বলার মতো এখন কোনো ওনার কাছে কোনো কিছুই নেই। উচিতভাবে ফেসে গেছে। আচমকা রায় রহিকা ভাবির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে বলল, এই থাপ্পড়টা আমাদের সংসার ফাটল সৃষ্টি করার জন্য আপনার জন্য উপহার স্বরূপ। রাইয়ের দেওয়া থাপ্পড়ের 5 আঙ্গুলের 5টা দাব রহিকা ভাবির ফর্সা গালে ফুটে উঠছে। রাইয়ের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছেন রহিকা ভাবি। কিন্তু তার একটা আফসোস, তিনি এখন আর কিছুই করতে পারবেন না, কারণ তার সমস্ত খেলার ইতি টেনে দিল রাই। কিছুক্ষণ চুপ থাকার পর রহিকা ভাবির মামা রাইয়ের মতো রহিকা ভাবির গালে কষে এক থাপ্পড় বসিয়ে দেয় এবং কিছুটা ভাঙা গলায় বললেন, আজ খুব ভালো করে বুঝতে পারছি সেদিন রোহিত কেন তোকে ডিভোর্স দিয়ে চলে গেছিলো। যে ছেলেটা তোর জন্য নিজের জান প্রাণ দিতে প্রস্তুত, সে কি করে নিজের থেকে ডিভোর্স দিয়ে চলে যায়? জানিস, এই ব্যাপারটা আমার খুব ঝাপসা লেগেছিল, কিন্তু আজ সব পরিষ্কার হয়ে গেল। নিশ্চয় তোর স্বভাব আচার আচরণের চরিত্রে ঠিক ছিল না, তাই এত ভালোবাসার পরও শেষমেশ নিজেই ডিভোর্স দিয়ে তোর মতো এক চরিত্রহীন নারীকে ত্যাগ করে চলে যায় রোহিত। ছি,
আজ কেন যে তোকে নিজের ভাগ্নি বলে স্বীকার করতে খুব কষ্ট হচ্ছে আমার। কথাগুলো বলার পরে রহিকা ভাবির মামা নিজ মাথা নিচু করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। বাকি লোকজন চুপচাপ তাকিয়ে রয়েছে রহিকা ভাবির দিকে। অতঃপর রহিকা ভাবি একটা হালকা হাসি দিয়ে অন্য রুমে চলে যায়। বুঝলাম এত অপমান করার পর কারো মুখে হাসি কী করেই বা থাকে। হয়তো ভুল করে কান্নার বদলে হেসে ফেলেছেন তিনি। হঠাৎ বিকট একটা শব্দ যেন সবার নিমেষে কেড়ে নিল। শব্দটা রহিকা ভাবির রুম থেকে এসেছে। সবাই দ্রুত পায়ে রহিকা ভাবির রুমে আসার সঙ্গে সঙ্গে খানিকটা আটকে ওঠে, কারণ চোখের সামনে বিছানায় পড়ে আছে রহিকা ভাবি। মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। অজস্র টানা রক্ত বিছানা সম্পূর্ণকে ভিজিয়ে ফেলছে। রহিকা বাবুর হাতে একটু পরে একটা গান পড়ে রয়েছে। সবাই যেন আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলো না যে রহিকা ভাবি নিজেই নিজের মাথায় শ্যুট করেছে। শব্দ পেয়ে রহিকা ভাবির মামাসহ অনেকেই ছুটে এলো। রহিকা ভাবি বড় বড় করে তাকিয়ে থাকা চোখগুলো আমার শরীরকে বারবার শিহরে তুলছে। কি ভয়ঙ্কর রহিকা ভাবির চোখ দুটো! মনে হচ্ছে সেই চোখ দিয়ে এখনই রহিকা ভাবি আমাকে দেখছেন। পরিশেষে বেশিক্ষণ না থাকতে পারলাম না সেখানে, কারণ রহিকা ভাবির মৃত শীতল দেহটার দিকে তাকালে আমার শরীর শিরশির করে ওঠে। রাত 2:45। আমিও রাই তাদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। পূর্ব দিক দিয়ে মন দোলনা হালকা বাতাস যেন মনকে সতেজ করে তুলছে। এক কাপ কফি এগিয়ে দিয়ে রাই বলল, আসার সময় তো অনেক বকবক করলা, কতই প্রশ্ন না করলা, কিন্তু তখন কিছুতেই বলতে পারিনি তোমাকে। এখন সব প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। যেদিন রহিকা ভাবি স্বয়ং নিজেই ওনার সাথে তোমার বেশ আপত্তিকর ছবি পাঠায়, সেদিনে আমার চোখ যেন কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। আমি খুব কেঁদেছিলাম, ভেঙে পড়েছিলাম, বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। অন্তরে প্রতিনিয়ত শুধু তোমার জন্য কেঁদে উঠছিলাম। অতঃপর বাবা এসব ছবিগুলো দেখে তখন রাগে ফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ রূপান্তরিত করে। পরবর্তীকালে রহিকা ভাবি নিজেই আমাকে মেসেজে বলে পাঠিয়েছিলেন, তুমি 2 দিন পর আমাদের এখানে আসবে। আমি যেন তোমার মিথ্যে কান্নায় মায়ায় না পড়ি। তুমি আসবে শুনে তোমাকে কিছুটা কষ্ট দেওয়ার জন্য আমি বাবাকে 2 দিনের মধ্যে আমার বিয়ের বিশাল আয়োজন করতে বলে। অতএব বাবা আমার কথা মতো মাত্র 2 দিনে বিয়ের মধ্যে সব ব্যবস্থা করে ফেলে। যেদিন তুমি আসবে সেদিন আমার বিয়ে হওয়ার কথা ছিল। যখন তুমি আসলে তখন খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরতে। তখন কোনো এক অদৃশ্য বাধা আমাকে থামিয়ে দেয়। বারবার শুধু রহিকা ভাবির সাথে তোমার ওই আপত্তিকর ছবিগুলো অবশ্য আমার চোখের সামনে ভেসে উঠছিল। সেদিন সবার সামনে তোমাকে অপমান করার পর ডিভোর্স পেপারটা বেশ কয়েকবার পেপারটা দিয়েছিলাম তোমাকে, কিন্তু সেদিনও তুমি পেপারগুলো নিজের সাথে নিয়ে যাওনি। যদি নিতে তাহলে বুঝতাম ডিভোর্স পেপারটা ছিল না। তুমি নিজের একটু ব্রেন খাটিয়ে ভাবো তো, এত জলদি ডিভোর্স পেপার পাওয়া কি সম্ভব? সেটা মূলত সাধারণ একটা পেপার। সেখানে লেখা ছিল, যতদিন এ দেহে প্রাণ আছে, প্রাণ অসীম ভালোবাসায় যাব আমি শুধু তোমায়। আমি না হয় দুঃখ নিয়েই চিরনিদ্রায় শায়িত হলাম, কিন্তু তুমি সুখে থেকো, চাওয়ার এটাই। কথাগুলো বলে রাই একটু থামলো। হালকা নিঃশ্বাস নিয়ে কফির কাপে চুমুক দিয়ে আবারও বলা আরম্ভ করলাম, সেদিন তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি সবার আড়ালে গিয়ে বিশেষ শিশিটা হাতে তুলে নিয়েছিলাম, কারণ তুমিহীন বেঁচে থাকাটা আমার পক্ষে খুবই যন্ত্রণা। তাই চলে যেতে যেতে বিছানার সব কিছু ছোড়াছুড়ি। যখন বিশেষ শিশিটা খুলে বিষ পান করতে যাচ্ছিলাম, তখন আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে আড়ালের কোণে কারোর সাথে কথা বলতে দেখি। তার কথাগুলো আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, এবং কিছুক্ষণে তার কথাগুলো আমি সঙ্গে সঙ্গে বিশেষ শিশিটা হাত থেকে ফেলেছিলাম। কারণ স্বরূপ তার কথাবার্তা শুনে আমি জানতে পারলাম ও তোমার খুব কাছের একজন বন্ধু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার বন্ধু রাকিব সেই সময় রহিকা ভাবির সাথে ফোনে অট্টহাসিতে মেতে ওঠে। তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো সেসব বিষয় নিয়ে কথা বলে। ব্যাস, এতে ওর পরিকল্পনায় কেল্লা। পরিশেষে সবার সামনে উদম মার খাওয়ার পর গলগল করে মুখ থেকে সব সত্যি কথা বের করে দেয়। তোমার ওই বন্ধু আমাকে পছন্দ করতে আগের থেকে। পালিয়ে বিয়ে করার পর প্রথম আমরা রহিকা ভাবির বিল্ডিংয়ে গিয়ে উঠি, তখন সেই প্রথম দিন থেকে রহিকা ভাবির সুদর্শন আকর্ষণ সব কিছু ভুলে কেড়ে নিয়েছিলে তুমি। প্রায় সময় খেয়াল করতাম রহিকা ভাবি কেমন এক দৃষ্টে তোমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু তখন তেমন একটা গুরুত্ব দেইনি। তোমার বন্ধু রাকিব আমাকে দেখার জন্য প্রায় বাসার সামনে আসতো, কিন্তু রাকিব খুব সহজেই বুঝে ওঠার সক্ষম হয়েছিল রাকিব রহিকা ভাবি তোমাকে পছন্দ করতো। পরিশেষে তোমার বন্ধু আর রহিকা ভাবি গভীর ষড়যন্ত্র ফোন দিয়ে আটে আমাদেরকে একে অপরের থেকে অবশ্য আলাদা করার কারণে। রহিকা ভাবি তোমাকে চাই আর তোমার বন্ধু শুধু আমাকে। এতটুকু বলেই তোমার বন্ধু সেখান থেকে পালিয়ে গেছিল, কিন্তু শেষমেশ এত ষড়যন্ত্রের পর তারা ব্যর্থ। খারাপ মানুষ কখনো তাদের লক্ষ্যে উত্তীর্ণ হতে পারে না। তার রহিকা ভাবি এবং রাকিব যেন তার জলজ্যান্ত এক প্রমাণ।
যাই হোক, পরিশেষে সব ঝামেলা থেকে মুক্ত হলাম। হাজার শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে আমাদের এক অপরের থেকে চিরদিনের জন্য আলাদা হতে দেয়নি। আস্তে আস্তে কয়েকটা দিন কেটে গেল। আজ শেষবারের মতো রাইয়ের জোড়াজুড়িতে নিজের পরাজয় স্বীকার করে বাবার একজন পরিচিত ডাক্তারের কাছে আসলাম। সব পরীক্ষা নিরীক্ষার পর শ্বশুর পরিচিত ডাক্তার যা বললেন তা শুনে আমি আর রাই একে অপরের দিকে তাকাতে লাগলাম। কারণ ডাক্তার বললেন আমার কোনো সমস্যা বলতে কিছুই নেই। আমাকে রোজ দুধের সাথে একটা পাওয়ারি ওষুধ খাওয়াতে হতো, যেটা খেলে রাইয়ের সাথে আমার শারীরিক মিলন হলেও রাই গর্ভপাত করতে পারতো না, অর্থাৎ রাই কখনো প্রেগনেন্ট হতো না। ডাক্তারের কথা শুনে আমরা দুজনে অবাক। আগের মেডিকেল রিপোর্টগুলো দেখাতে তিনি হেসে ফেললেন। এসব নকল, কেউ আপনাদেরকে মিথ্যে প্রতারণা করেছে। অতএব রাইয়ের বাবার পরিচিত ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে এসে রাই আবার সেই চেনা পরিচিত শহরে যে কয়টা ডাক্তারের কাছে গিয়েছিলাম তাদের সবার কাছে এসে আসল রিপোর্টগুলো দেখাতে প্রত্যেকে ভয়ে একটাই কথা বলল, সেটা হলো রহিকা ভাবি তাদের সামনে এমনটা করার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিল। প্রতারণা করার জন্য তাদেরকে সবাইকে পুলিশের হাতে তুলে দিলাম। পরিশেষে প্রতিদিন দুধ দিয়ে যেত সেই দুধওয়ালার কাছে আসলাম। ভয় দেখাতে সব সত্যি নিমেষে বলে দিল। তারও সেই কথাটা একটাই, রহিকা ভাবি রোজ এসে আমার দুধের সাথে এসব মিশিয়ে দিত, আর জন্য নাকি দুধওয়ালাকে অনেক টাকা পয়সা পেত। দুধওয়ালা পুলিশের হাতে তুলে দিলাম কারণ তার এমনিতে অনেক গরু মারা গেছে, সেই সাথে অনেক টাকার লোকসান হয়েছে। ওটাই হয়তো তার পাপের শাস্তি ছিল। আজকাল পাপের শাস্তিকে সবাই পেতে হয়, শুধু রহিকা ভাবির জন্য একটু হলেও মনটা খারাপ ছিল। ইস, সেদিন রহিকা ভাবি নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেছিল। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে, খচ্চর বেডি মরেছে। অবশেষে বহুদিন কেটে গেল। আমাদের সংসার এখন যেন ভালোবাসার কোনো কমতি নেই, কারণ সৃষ্টিকর্তা অসীম দয়ায় আমার স্ত্রী রাইয়ের কোল ফুটফুট আলো করে একটি কন্যা সন্তানের জন্ম নেয়। এখন আমাদের সংসারটা যেন সাজানো গোছানো পরিপূর্ণ। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।